বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। এই দ্বীপটিকে অনেকেই এখনো ডেনমার্কের উপনিবেশ বা বিদেশি অঞ্চল বলে মনে করেন। বাস্তবে গ্রিনল্যান্ড উপনিবেশ নয়, আবার পুরোপুরি স্বাধীন দেশও নয়। তাহলে গ্রিনল্যান্ড আসলে কেমন জায়গা? ডেনমার্কের সঙ্গে দ্বীপটির সম্পর্কই বাকি। এক কথায় বললে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত একটি দ্বীপ। এটি ডেনমার্ক রাজ্যের অংশ হিসাবে আজও টিকে আছে। কিভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশ হয়েছিল, আবার কিভাবে স্বায়ত্তশাসন পেল, কেন দ্বীপটি এত গুরুত্বপূর্ণ, এসবই জানবো এই ভিডিওতে। গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনের ইতিহাসে মূলত ডেনমার্কের অধীনে উপনিবেশ থাকা থেকে ধীরে ধীরে নিজস্ব শাসন ব্যবস্থা গড়ে তোলার একটি দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া। সংক্ষেপে ধাপে ধাপে বিষয়টি এমনভাবে বোঝা যায়। 1721 সালে ডেনমার্ক নরওয়ের মিশনারি হ্যান্স এগেডে গ্রিনল্যান্ডে পৌঁছানোর পর অঞ্চলটি ধীরে ধীরে ডেনিশ উপনিবেশে পরিণত হয়। বহু বছর ধরে ডেনমার্ক সরাসরি প্রশাসন চালাতো এবং স্থানীয় ইনুইট জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা ছিল সীমিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনের সাথে 1953 সালে গ্রিনল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে উপনিবেশ থেকে সরিয়ে ডেনমার্কের রাজ্যের একটি অংশ হিসাবে ঘোষণা করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুযোগ বাড়লেও স্থানীয়দের মধ্যে স্বায়ত্তশাসনের দাবি জোরালো হতে থাকে। 1970-এর দশকে গণভোট ও রাজনৈতিক আন্দোলনের ফলে 1979 সালে হোম রুল চালু হয়। এর মাধ্যমে স্থানীয় সংসদ ও সরকার গঠন করা হয়। শিক্ষা, সংস্কৃতি, মৎস্য সহ অনেক অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় গ্রিনল্যান্ড। এটাই ছিল উপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বাস্তব স্বায়ত্তশাসনের প্রথম বড় ধাপ। 2009 সালের নতুন সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট গ্রিনল্যান্ডের ক্ষমতা আরও বাড়ায়। এতে বিচার ব্যবস্থা ও প্রাকৃতিক সম্পদের উপর অধিক নিয়ন্ত্রণ আসে। গ্রিনল্যান্ডবাসীদের আলাদা জনগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ভবিষ্যতে চাইলে পূর্ণ স্বাধীনতার পথও খোলা রাখা হয়। তবে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও মুদ্রানীতি এখনো ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। স্বায়ত্তশাসনের মূল কারণ হলো সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় রক্ষা, প্রাকৃতিক সম্পদের উপর নিজস্ব অধিকার, স্থানীয় অর্থনীতি ও প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি। গ্রিনল্যান্ড সরাসরি স্বাধীনতা পায়নি, কিন্তু দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, গণভোট এবং ধাপে ধাপে আইনগত পরিবর্তনের মাধ্যমে ডেনিশ উপনিবেশ থেকে আজকের শক্তিশালী স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এখন কথা হলো, তাহলে ডেনমার্কের হাতে কি আছে? গ্রিনল্যান্ড এখন অনেকটাই স্বায়ত্তশাসিত হলেও কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা এখনো ডেনমার্কের হাতে আছে। ডেনমার্ক যেসব বিষয় নিয়ন্ত্রণ করে সেগুলো হলো অন্য দেশের সঙ্গে কূটনীতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি ও বৈদেশিক নীতি মূলত ডেনমার্ক পরিচালনা করে। তবে গ্রিনল্যান্ডের স্বার্থ জড়িত থাকলে তারা আলোচনায় অংশ নেয়। সেনাবাহিনী, সীমান্ত নিরাপত্তা ও সামরিক ঘাঁটির বিষয়গুলো ডেনমার্কের অধীনে। ন্যাটো ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এখানেই পড়ে। গ্রিনল্যান্ডে এখনো ডেনিশ ক্রোন ব্যবহার হয়। কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা ডেনমার্ক নিয়ন্ত্রণ করে। গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্যের অংশ হয় নাগরিকত্ব ও সাংবিধানিক বিষয় ডেনিশ আইনের অধীনে। আংশিক বিচার ও উচ্চ আদালত এখনো ডেনিশ ব্যবস্থার সঙ্গে যুক্ত। সহজভাবে বললে গ্রিনল্যান্ড নিজের অভ্যন্তরীণ অনেক সিদ্ধান্ত নেয়, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক, সেনাবাহিনী, মুদ্রা ও বড় রাষ্ট্রীয় কাঠামো এখনো ডেনমার্কের নিয়ন্ত্রণে। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য, কিন্তু গ্রিনল্যান্ড নয়। এর পিছনে ইতিহাস ও অর্থনৈতিক কারণ আছে। 1973 সালে ডেনমার্ক যখন ইউরোপীয় কমিটিতে যোগ দেয়, তখন গ্রিনল্যান্ডও স্বয়ংক্রিয়ভাবে এর অংশ হয়ে যায়, কারণ তখন তারা ডেনমার্কের অধীন ছিল। কিন্তু পরে গ্রিনল্যান্ডের মানুষ, বিশেষ করে মৎস্য সম্পদ নিয়ে ইইউ নীতিতে অসন্তুষ্ট হয়। তাদের প্রধান অর্থনীতি মাছ ধরা, আর ইউ এর নিয়মে বাইরের দেশের জাহাজও মাছ ধরার সুযোগ পেত। তাই 1982 সালে গণভোট হয় এবং বেশিরভাগ মানুষ ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য ভোট দেয়। এরপর 1985 সালে গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ইইউ ছেড়ে দেয়। এটি ইইউ থেকে বের হওয়া প্রথম অঞ্চলগুলোর একটি।
প্রশ্ন থাকতেই পারে, তাহলে এখন সম্পর্ক কি? সম্পর্ক আছে, সেটা হলো ডেনমার্ক এখনো ইইউ সদস্য। গ্রিনল্যান্ড ইউর বাইরে, তবে ওভারসিজ কান্ট্রিজ অ্যান্ড টেরিজমস হিসাবে ইউ এর সঙ্গে বিশেষ বাণিজ্য ও সহযোগিতা আছে। সহজভাবে ডেনমার্ক ইউতে থাকলেও গ্রিনল্যান্ড নিজের অর্থনীতি ও সম্পদ রক্ষার জন্য ইউ থেকে বের হয়ে গেছে। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার কাছাকাছি হলেও রাজনৈতিকভাবে ডেনমার্ক রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বরফে ঢাকা বিশাল ভূমি, আর্কটিক প্রকৃতি এবং ইনুইট সংস্কৃতির জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে এটি অবস্থিত। আয়তন প্রায় 21.6 লাখ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এখানে মোট ভূমির প্রায় 80% বরফে আচ্ছাদিত। গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় 56 থেকে 60,000। এর রাজধানীর নাম নুক। এখানকার অধিকাংশ মানুষ ইনুইট জনগোষ্ঠীর। এটি ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানে নিজস্ব সংসদ ও সরকার আছে। এখানকার পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা এখনো ডেনমার্ক পরিচালনা করে। এখানকার মানুষের প্রধান আয় মৎস্য শিল্প ও সামুদ্রিক সম্পদ থেকে আসে। এখানে খনিজ সম্পদ ও পর্যটন ধীরে ধীরে বাড়ছে। অনেক আর্থিক সহায়তা ডেনমার্ক থেকে আসে। এখানকার আবহাওয়া অত্যন্ত শীতল, আর্কটিক জলবায়ু। এখানে শীতকাল দীর্ঘ হয় এবং গ্রীষ্মকাল ছোট হয়, এবং এই অঞ্চল নর্দার্ন লাইট দেখার জন্য বিখ্যাত। মজার ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে বড় আইস শিট আছে এখানে। অনেক এলাকায় বছরে কয়েক মাস সূর্য ডোবে না বা ওঠে না। এখানে জনসংখ্যা কম হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল। এখন প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড কি কখনো স্বাধীন হতে পারবে, বা গ্রিনল্যান্ড কি স্বাধীন হতে চায়? উত্তর খুবই সহজ। গ্রিনল্যান্ডের জনগণের স্বাধীনতার ইচ্ছা আছে, কিন্তু বিষয়টি ধাপে ধাপে বাস্তবতার সাথে জড়িত। সবাই একইভাবে চায় না, আর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কেন স্বাধীন হতে চায়? কারণ ইনুইট জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য অনেকেই পূর্ণ স্বাধীনতা সমর্থন করে। তেল, গ্যাস, খনিজ ও মৎস্য সম্পদের উপর পুরো নিয়ন্ত্রণ চাইলে স্বাধীনতা বড় বিষয় হয়ে দাঁড়ায়। 2009 সালের সেফ গভর্নমেন্ট আইনে ভবিষ্যতে স্বাধীন হওয়ার পথ আইনগতভাবে খোলা রাখা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এখনই স্বাধীন হচ্ছে না কেন? কারণ গ্রিনল্যান্ডের বাজেটের বড় অংশ ডেনমার্কের আর্থিক সহায়তা থেকে আসে। হঠাৎ স্বাধীন হলে অর্থনীতি চাপের মুখে পড়তে পারে। অনেক মানুষ স্বাধীনতা চাইলেও কেউ কেউ মনে করে আগে অর্থনীতি শক্তিশালী হওয়া দরকার। প্রতিরক্ষা ও বৈদেশিক নীতিতে এখনো ডেনমার্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। সহজভাবে গ্রিনল্যান্ডের অনেক রাজনৈতিক দল ও মানুষ দীর্ঘমেয়াদে স্বাধীনতা চায়, কিন্তু অর্থনীতি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ধীরে এগোতে চাইছে। তাহলে গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ গ্রিনল্যান্ড ছোট জনসংখ্যার হলেও বিশ্ব রাজনীতিতে এর গুরুত্ব অনেক বেশি। কয়েকটি বড় কারণের মধ্যে কিছু কৌশলগত কারণ হলো, গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি। তাই যুক্তরাষ্ট্র, ন্যাটো ও রাশিয়ার দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ও নজরদারি এলাকা। এখানে মার্কিন তুলে এয়ারবেস আছে, যা মিসাইল সতর্কতা ব্যবস্থার অংশ। বিশ্বের সবচেয়ে বড় বরফ স্তরগুলোর একটি এখানে। বরফ গলার কারণে নতুন সমুদ্রপথ খুলছে এবং জলবায়ু পরিবর্তন বুঝতে বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডকে খুব গুরুত্ব দেয়। গ্রিনল্যান্ডে রয়েছে বিরল খনিজ, তেল ও গ্যাসের সম্ভাবনা, সমৃদ্ধ মৎস্য সম্পদ। এসব কারণে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহী। আর্কটিক বরফ কমে গেলে ইউরোপ এশিয়ার মধ্যে নতুন শর্টকাট শিপিং রোড তৈরি হতে পারে, যা বিশ্ব বাণিজ্যের বড় পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে আর্কটিক অঞ্চল নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। তাই গ্রিনল্যান্ড এখন বৈশ্বিক রাজনীতির আলোচনার কেন্দ্রে। সহজভাবে সামরিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যতের বাণিজ্য পথ, এই 4 কারণে গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।